ইন্ডিয়ান সোসাইটি সিন্স এনশিয়েন্ট টাইম। দেখুন এনশিয়েন্ট টাইম থেকেই পঞ্চায়েত সিস্টেম কিন্তু ভারতবর্ষে কাজ করছে। তো সেটা কীভাবে, একজন একটা গ্রামের মধ্যে একজন লিডার থাকে যে ও যা ডিসিশন করবে সবাই এটা ফলো করে, ঠিক আছে। ও তো এরকম তো আগেও ছিল আমাদের, ঠিক আছে। তো সেটা কিন্তু এটা আমাদের কনস্টিটিউশন ছিল না, ঠিক আছে। তো এটাই এখনকার আমাদের পঞ্চায়েতের রাজ সিস্টেমটা কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল পরে, ঠিক আছে। কবে করা হয়েছে আমরা পরে দেখব। দেখুন পঞ্চায়েতের রাজ সিস্টেমের যেটা এটা রেকর্ড রয়েছে অনেক আগে থেকে, যেটা দেখুন ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র এবং বুদ্ধিস্ট টেক্সটও পঞ্চায়েত সিস্টেমের কথা জানা গেছে, ঠিক আছে, অস্তিত্ব জানা গেছে। গান্ধীজি অলওয়েজ সাপোর্ট দ্য আইডিয়া গ্রাম স্বরাজ, ঠিক আছে। গ্রাম স্বরাজের আইডিয়াটাকেও গান্ধীজি সবসময় সাপোর্ট করতো। ব্রিটিশের সময় যে গভর্নর ছিল লর্ড রাইপন, উনিও সাজেস্ট করেছিলেন যে ভারতবর্ষে লোকাল সেলফ গভর্নমেন্ট করা দরকার, ঠিক আছে। তো এর জন্যই লর্ড রাইপনকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়, ঠিক আছে। তো এটা পরীক্ষাতে আসে যে হু ইজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, তখন অ্যান্সার হবে লর্ড রাইপন, ঠিক আছে। লর্ড রাইপনকে আমরা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলে ডাকি, ঠিক আছে, জানি। তো এর থেকে বোঝা গেছে এনশিয়ান থেকেই আমরা পঞ্চায়েত সিস্টেম ফলো করছি, ঠিক আছে। কিন্তু এটাকে কনস্টিটিউশনে তেমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। পঞ্চায়েতের সিস্টেম কখন চালু করা হয়েছে, ঠিক আছে, ভারতবর্ষে অফিসিয়ালি? দেখুন যখন ভারতবর্ষ স্বাধীন হয়, যখন কনস্টিটিউশন লেখা হয়েছিল, তখন তারপর 1952 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা সিডিপি বলি। তো সিডিপির কাজ ছিল কি, ওরা সার্ভে করবে, ওরা রুরাল এরিয়াতে যাবে, ওদের কি সমস্যা আছে, কি কি দরকার, কি কি অসুবিধা হচ্ছে, ওইগুলি জানা, তারপর ওই এরিয়াতে ইমপ্লিমেন্ট করা। সেটাই হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কাজ। কিন্তু ওরা 5 বছর কাজ করার পরও দেখা যায় যে ভারত সরকার সার্ভে করে দেখা যায় রুরাল এরিয়াতে এখনও কিছু কাজ হয়নি, ঠিক আছে, রুরাল এরিয়া এখনও উন্নত হয়নি। তো এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, বল্লভাত রায় মেহতা কমিটি। তো ওরা যখন সিডিপিকে রিভিউ করে, তো ওরা দেখতে পারলো যে রুরাল এরিয়াতে পঞ্চায়েত সিস্টেম চালু করা দরকার। তখন ওরা গভর্নমেন্টকে পঞ্চায়েত সিস্টেম সম্বন্ধে রিকমেন্ডেড করে। তো এখন কথা হচ্ছে যে বল্লভাত রায় মেহতা কমিটি তো একলা সব কিছু করেনি, আরও অনেকগুলি কমিটি তার সাথে কাজ করেছিল। কী কী কমিটি তখন গঠন করা হয়েছিল? একটা তো জানি বল্লভাত রায় মেহতা কমিটি, তারপর এলবি সিংভি কমিটি, আরটা হলো অশোক মেহতা কমিটি, আর জিবি রাও কমিটি আরও ছিল। তো ওরা ইম্পর্টেন্ট। এর মধ্যে যেটা পঞ্চায়েতের রাজ 3 টায়ার সিস্টেম চালু করেছিল 1957-এ, সেটা মধ্যে সবচেয়ে বেশি কৃতিত্ব গিয়েছে বল্লভাত রায় মেহতা কমিটিকে। তাছাড়া লগে যারা ছিল অশোক মেহতা কমিটি, ওরাও ছিল। তো এর জন্য ওরা কিছু না কিছু করেছে, এর জন্য ওদেরও নাম রাখা হয়েছে হিস্টোরিতে, ঠিক আছে। তো বেশিরভাগ যেটা 3 টায়ার সিস্টেমে কাজ করেছিল বল্লভাত রায় মেহতা কমিটির 45% ওদের ক্রেডিট আছে এটাতে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ওই বল্লভাত রায় মেহতা কমিটি ভারত সরকারকে কী কী রিকমেন্ড করেছিল? ফার্স্ট যেটা বলেছিল যে পঞ্চায়েতে 3 টায়ার সিস্টেম চালু করা দরকার। তো 3 টায়ার সিস্টেম বলতে আমরা কী বুঝি? বলতে লোকাল এরিয়াতে যেটা সবচেয়ে নিচু লেভেলে থাকবে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, তার উপরে থাকবে পঞ্চায়েত সমিতি, যেটা আমরা বলি বিডিও, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, ঠিক আছে। তারপরে থাকবে একদম উপরে থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ থাকবে, ঠিক আছে। তো 3টা টায়ারে থাকবে। তো এখন কথা হচ্ছে 3টা টায়ার থাকবে, কার বেশি পাওয়ার থাকবে, কার কম পাওয়ার থাকবে, সেটা হলো কথা। দেখুন যেটা গ্রাম পঞ্চায়েত, ওরা লেজিসলেটিভ হিসেবে থাকবে, ঠিক আছে। ওরা ডাইরেক্ট ইলেক্টেড হবে, গ্রাম পঞ্চায়েতে যে প্রধান থাকবে ওরা ডাইরেক্ট ইলেক্টেড হবে, ঠিক আছে। কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে কারা? পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে যারা থাকবে, ঠিক আছে। পঞ্চায়েত সমিতি যেমন চেয়ারম্যান থাকে, ঠিক আছে। তো ওরা কি হবে, ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে। তারপর পঞ্চায়েত সমিতির মধ্যে ব্লক লেভেলের অফিসার থাকে, তোরা এক্সাম দিয়ে ওরা ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে। সেম জেলা পরিষদে যেটা ডিস্ট্রিক্ট লেভেল থাকবে ওরা ইনডাইরেক্টলি। তো এর জন্য যেটা পঞ্চায়েত সমিতিকে রাখা হয়েছে এক্সিকিউটিভ বডি হিসাবে, আর জেলা পরিষদকে রাখা হয়েছে অ্যাডভাইজারি বা সুপারভাইজারি বডি হিসাবে। মানে কি, তারা জেলা পরিষদ থেকে সুপারভাইজ করবে যে নিচে তারা ঠিক করে কাজ করছে নি, মানে ব্লক ডেভেলপমেন্ট ঠিক করে কাজ করছে কিনা। তো ব্লক ডেভেলপমেন্ট কী করবে, ওর আন্ডারে যতগুলি ভিলেজ আছে ওইগুলিকে ওরা এক্সিকিউট করবে, ঠিক আছে। ওদের কি দরকার, ওই ডেভেলপমেন্ট করার জন্য কী কী হেল্প দরকার, ওরা ওদের থেকে রিপোর্ট নেবে। তো কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করবে কারা? পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত যেটা। তো গ্রাম পঞ্চায়েতের মধ্যে কে থাকবে? প্রধান থাকবে আর পঞ্চায়েত সেক্রেটারি থাকবে। তো ওরা এর মধ্যে একটা ব্লকের আন্ডারে অনেকগুলি পঞ্চায়েত থাকবে, ঠিক আছে। তো ওই পঞ্চায়েতের রিপোর্ট কাকে দেবে? ব্লকের পঞ্চায়েত সমিতিতে।
পঞ্চায়েত সমিতির মধ্যে মিটিং হবে ওরা ওদের কি সমস্যা আছে ওই পঞ্চায়েতে, ওই এরিয়াতে, ওই গ্রামে, তো ওরা ডিসকাস করার পরে ওরা রিপোর্ট দেবে ব্লকে। তো যদি বেশি ফান্ডের দরকার ওরা এবার জেলা পরিষদে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওদের রিপোর্টটা দেবে, ঠিক আছে। ওইভাবে 3 টায়ার সিস্টেম চালু করা হয়েছিল, ঠিক আছে। তো এটা হলো সিম্পল। তো হায়াক্রেসিটা কি দেখুন, উপরে থাকবে জেলা পরিষদ যেটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর ব্লক লেভেলে থাকবে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, আর ভিলেজ লেভেলে থাকবে কি গ্রাম পঞ্চায়েত। এটা হলো 3 টায়ার সিস্টেম, এইভাবে কাজ করবে, ঠিক আছে। লোকাল লোয়ার লেভেল থাকবে ভিলেজ লেভেল, আর হায়ার লেভেল থাকবে উপর থাকবে ডিস্ট্রিক্ট লেভেল যেটা জেলা পরিষদ, ঠিক আছে। তো দেখুন ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত থাকবে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েতের মধ্যে আবার 3টা ভাগ থাকবে, একটা হলো গ্রাম সভা, আর একটা হলো গ্রাম পঞ্চায়েত, আর একটা নয়া পঞ্চায়েত। এখন কথা হলো গ্রাম সভা কি আর নয়া পঞ্চায়েত কি, ঠিক আছে। তো এটা আমরা ডিসকাস করব। দেখুন গ্রাম সভাতে একটা গ্রামের মধ্যে অনেকগুলি ছোট ছোট ওয়ার্ড থাকে, তো ওরা ওদের এলাকাতে একজনকে ভোট ইলেক্টেড করে, ঠিক আছে। তো এই গ্রাম সভার মধ্যে গ্রাম সভায় ওই পার্সনকে যতগুলি পাঁচ সিলেক্ট হবে, 5 থেকে 20 জনের মধ্যে যতগুলি ওই গ্রামের মধ্যে থাকবে, তো ওই গ্রাম সভাতে ওই 5 থেকে সিলেক্টেড করা বা কি হবে গ্রাম প্রধান, ঠিক আছে। ওইভাবে সারপঞ্চ সিলেক্ট করা হয়, ঠিক আছে। ওটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে। তো যখন গ্রাম সভা থেকে সিলেক্টেড হবে তো ওটা কি যাবে গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েতের নিচে থাকবে গ্রাম সভা। তারপর নয়া পঞ্চায়েত কি, ধরো কোনো ক্রাইম হচ্ছে গ্রামে, তো ওটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান কিন্তু হ্যান্ডেল করতে পারবে না, তো ওটা নয়া পঞ্চায়েত হ্যান্ডেল করবে। তো এটার মধ্যে আবার ম্যাজিস্ট্রেট থাকবে, ম্যাজিস্ট্রেট নয়া পঞ্চায়েতের ওরা রিপোর্ট করবে ম্যাজিস্ট্রেটকে, তো ওরা দেখবে। তো এটা আমরা ডিসকাস করবো এরপরে লাস্টের দিকে। তো ব্লক লেভেলে কে থাকবে, ব্লক লেভেলে ব্লক সমিতি থাকে, ঠিক আছে। আবার এটাকে আমরা জনপদ সমিতিও বলি, আবার এটাকে পঞ্চায়েত সমিতিও বলি, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ, সেটা আমরা এখন ডিসকাস করেছি। তো যেটা লোকাল গভর্নমেন্ট, যেটা আমরা টাইপগুলি কী দেখে নিই। লোকাল গভর্নমেন্ট 2 রকমের টাইপ থাকবে, ঠিক আছে। একটা হলো পঞ্চায়েতি রাজ, আর একটা হলো মিউনিসিপ্যালিটিজ। তো সেমভাবে কাজ করবে, পঞ্চায়েত রাজ থাকবে রুরাল এরিয়াতে, আর মিউনিসিপ্যালিটি থাকবে আরবান এরিয়াতে, ঠিক আছে। তো সবারই কাজ থাকবে কি ওদের এলাকাকে কি করা, উন্নত করা, যে সমস্যা আছে ওটাকে সলভ করা, যে জলের সমস্যা হোক, রাস্তার সমস্যা হোক, ইলেকট্রিসিটির সমস্যা হোক, ক্লিননেসের সমস্যা হোক, যে কোনো পলিসি যদি ইমপ্রুভ করতে হয়, এগুলি সব কিছু ওরা ওদের এলাকাতে দেখবে, ঠিক আছে। সেম মিউনিসিপ্যালিটি সেম কাজ করবে, ঠিক আছে, কিন্তু ওরা করবে সিটিতে, ঠিক আছে, মানে আরবান এরিয়াতে। তো এর জন্য 2টা ভাগে ভাগ করেছে। তো ভাগগুলি কীভাবে হবে দেখুন, একটা স্টেটের মধ্যে কি থাকবে 2টা টাইপস থাকবে, পঞ্চায়েতি রাজ রুরাল এরিয়াতে, আর হলো আরবান এরিয়ার মধ্যে আরবানে থাকবে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো যেটা রুরালে থাকবে এটাকে আমরা পঞ্চায়েতি রাজ বলবো, আর আরবানে আমরা মিউনিসিপ্যালিটি বলবো। তারপর 3টা সিস্টেম থাকবে, 3 টায়ার থাকবে। সবচেয়ে নিচে থাকবে গ্রাম পঞ্চায়েত, এর উপরে থাকবে পঞ্চায়েত সমিতি, তারপর এর উপরে থাকবে জেলা পরিষদ, ঠিক আছে। সেম মিউনিসিপ্যালিটি সবচেয়ে উপরে থাকবে কর্পোরেশন, ঠিক আছে। মিউনিসিপ্যাল থাকবে উপরে থাকবে কর্পোরেশন, যেটা আমাদের আগরতলা কর্পোরেশন বলি। তারপর মিউনিসিপ্যাল কাউন্সিল থাকে, কাউন্সিলগুলি কী আছে আমাদের অনেকগুলি, উদয়পুর কাউন্সিল, ঠিক আছে, এরকম আছে যেগুলি একটু ছোটো সিটি, ঠিক আছে। সবচেয়ে বড় যেটা থাকে কর্পোরেশন, তারপরে একটু মিডিয়ামে যেটা থাকে কাউন্সিল, সবচেয়ে ছোটো যেটা থাকে এটা হলো নগর পঞ্চায়েত, ঠিক আছে। উদয়পুর নগর, মাতারবাড়ি নগর পঞ্চায়েত, ঠিক আছে, এগুলি থাকে আন্ডারে থাকে। তবে পঞ্চায়েতের একটা থাকবো নগর পঞ্চায়েত সবচেয়ে নিচে ছোটো সিটি, তারপর মিডিয়াম সিটি, তারপর একদম হায়ার সিটি। যেমন মেট্রোপলিটন সিটিগুলি আমরা কর্পোরেশনের মধ্যে রাখি, ঠিক আছে, বড় বড় মেট্রো সিটিগুলি। তো দেখুন এবার যেটা পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে নিচে থাকে, যেখান থেকে গ্রাম প্রধান সিলেক্ট হয় একটা হলো গ্রাম সভা থেকে, আর আমরা সেটা মিউনিসিপ্যালিটি, সেটাকে আমরা বলি ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ডে মিটিং করা হয়, ওই ওয়ার্ড মিটিংয়ে যাকে সিলেক্ট করা হয় তারপরে ওই নগর পঞ্চায়েতে সিলেক্ট হয়, ঠিক আছে। ওকে আমরা পরিষদ বলি, ঠিক আছে, ওই হিসাবে সিলেক্ট করা হয়। তো এটা হলো একটা হায়াক্রেসি। তো আমরা আরও ডিসকাস করবো, এটা ডিপলি ডিসকাস করবো। দেখুন একটা পঞ্চায়েতে যখন সিলেক্টেড থাকে প্রধান, কীভাবে সিলেক্ট হয়, পঞ্চায়েতের প্রধান তো ডাইরেক্টলি সিলেক্টেড হবে, আমি বলেছি ইলেক্টেড হয় ভোটের দ্বারা, তো ওরা হবে লেজিসলেটিভ, ঠিক আছে। আর যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থাকে বা সেক্রেটারি যাকে আমরা বলি, ও থাকবে এক্সিকিউটিভ, ও পঞ্চায়েতে সব কিছু এক্সিকিউট করবে, ও নিউট্রাল থাকবে, যে গভর্নমেন্টই আসুক, পার্টি চেঞ্জ হোক, যে 5 বছর পরে যে পার্টি হোক, ও নিউট্রাল থাকবে। ও দুনো পার্টির যেই পার্টি হবে ওর সাথে ওর পঞ্চায়েত ও দেখে রাখবে, ওই পঞ্চায়েতে কী দরকার, কী কাগজপত্র কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, ও একটা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব এটা, ঠিক আছে, যেটা আমরা সেক্রেটারি বলি। সেম আর
আর যে প্রধান তো 5 বছর পরে যদি পার্টি চেঞ্জ হয় ও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে একজন প্রধান যে মানে সারপঞ্চ যেটা বলি আমরা কিভাবে সিলেক্টেড হয়, দেখুন ধরুন একটা গ্রামের মধ্যে অনেকগুলি ছোট ছোট আলাদা আলাদা ওয়ার্ড আছে, ওইখান থেকে ভোট হয়, ঠিক আছে। ভোট হওয়ার পরে যখন যে ইলেক্টেড হয় পাঁচ সিলেক্টেড হয় প্রত্যেক এলাকাতে, তো ওই গ্রাম সভার মধ্যে যারা 18 বছর বয়স থাকে ওরাই তো ভোট দেবে, ঠিক আছে। তো ওই গ্রাম সভার লোকরাই ভোট দিয়ে ওই পঞ্চ থেকে পাঁচ সিলেক্ট করে, ঠিক আছে। ওই পাঁচের একটা সভা বসে, ওইখানে 5 থেকে 20 জন লোক একটা সভা বসে, ঠিক আছে। ওই পাঁচ মিলেই সিলেক্ট করবে কি প্রধান হবে, যে তারপরে প্রধানকে সিলেক্ট করা হয় ওই ভোটের মাধ্যমে, ঠিক আছে। তো প্রথমে কি সিলেক্ট হবে পাঁচকে, তারপরে সারপঞ্চে পরিণত করা হয়। 5 থেকে 20 জনের যে লোক একটা দল থাকে সভা হয়, ওরাই সিলেক্ট করবে কি প্রধান হবে ওদের গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে। ওভাবে একজন গ্রাম প্রধান সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো মানে মেনলি কি একজন গ্রাম পঞ্চায়েত একজন ভোটের মাধ্যমে ইলেক্টেড হবে। তো এই ভোট কারা দেবে, তাদের 18 বছর বয়স হবে। আর একজন প্রধান কখন হতে হবে, ওর মিনিমাম ক্রাইটেরিয়া ওর 21 বছর বয়স হতে হবে, ঠিক আছে। আর এডুকেশনের কথা কিছু বলেনি কনস্টিটিউশনে, মানে পড়াশোনা না হলেও চলবে, ঠিক আছে। তো এটা হলো একটা হায়াক্রেসি। তো দেখুন কিভাবে কাজ করবে, অলরেডি বলে দিয়েছি। একটা যখন একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলেক্টেড হবে, তো ওর কাছে কি কি পাওয়ার থাকবে, ঠিক আছে। ওর কাছে ওর লোকাল এরিয়ার মধ্যে ওর পাওয়ার থাকবে, ওর পঞ্চায়েতের ওর লোকাল এরিয়াতে ও যে ফান্ডে আসুক যে স্কিমে আসুক ওটাতে ও রেগুলেট করা ওর মেইন পাওয়ার, ঠিক আছে। তাছাড়া তার এরিয়াতে জল আছে কিনা, তারপর রাস্তাঘাট ঠিক আছে কিনা, তারপর ইলেকট্রিসিটি আসছে কিনা, তারপর কেউ যদি কোনো স্কিম বা প্রজেক্টের সুবিধা পায়, কেউ যদি টাকা পায় ওটা ঠিক করে পাচ্ছে কিনা, ওটা সব কিছু দেখবে একজন প্রধান, ঠিক আছে। তো এর জন্য পঞ্চায়েতকে একটা পার্টিসিপেটরি গভর্নমেন্ট বলা হয়, কারণ ওই পঞ্চায়েতের প্রধানের পাওয়ার আছে লোকাল এরিয়াতে, ঠিক আছে। তো ঠিক আছে ওর পুরা স্টেটে ওর পাওয়ার নেই, কিন্তু লোকাল এরিয়াতে তো ওর এলাকাতে তো ওর পাওয়ার আছে। তো এর জন্য একজন গভর্নমেন্টের পার্টে, ঠিক আছে। তো এর জন্য পার্টিসিপেটরি গভর্নমেন্ট হিসেবে পঞ্চায়েতের প্রধানকে গ্রাম পঞ্চায়েতকে বলা হয়, ঠিক আছে। তো দেখুন গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনেকগুলো কাজ আছে। প্রত্যেক বছরে ও 4 বার মিটিং করতে হয় গ্রাম সভার সাথে। তো এই মিটিং করা ম্যান্ডেটরি। তো বছরে 4 বার মিটিং করে ওরা রিভিউ করবে যে ওর এলাকাতে কি দরকার, কোনো অসুবিধা হচ্ছে কি না, কার কি দরকার, কীভাবে উন্নত করা যায়, তো ওই মিটিংয়ে গ্রাম সভার মিটিংয়ে আলোচনা করা। তো গ্রাম সভার মিটিংয়ে কে থাকবে, দেখুন একটা গ্রাম সভার মিটিংয়ে অবশ্যই প্রধান থাকবে, তারপর যে তাদের যে পাঞ্চ আছে ওরা থাকবে, পঞ্চায়েত সেক্রেটারি থাকতে পারে, কিন্তু কারা থাকবে না, চেয়ারম্যান থাকবে, ঠিক আছে। চেয়ারম্যান থাকবে, কিন্তু এখানে কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকবে না গ্রাম সভার মিটিংয়ে, কারণ ব্লক ডেভেলপমেন্ট ব্লকের কাজ হলো এক্সিকিউটিভ করা, কিন্তু লোকাল এরিয়াতে এটা হ্যান্ডেল করবে প্রধানের কাজ, ঠিক আছে। তো এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এসে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। তো এটা একটা পাওয়ার হলো প্রধানের, ঠিক আছে। তো কোনো গভর্নমেন্ট স্কিম আসে সেটা গ্রামসভার মিটিংয়ে বসে আলোচনা করে সবাইকে বলা হলো একটা গ্রামসভার কাজ, ঠিক আছে। সেম কোনো কিছু যদি গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা আসে তো ওই গ্রামসভার মিটিংয়ে সেটা নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তো এটা হলো মেইন কারণ। সেম যেরকম দেখুন যখন গ্রামসভাতে কোনো একটা মিটিং হয়, প্রধান বসে, তারপর পঞ্চ বসে, সবাই মিটিং করে যে জিনিসটা রিসেট করা হয় সেটা নিয়ে এবার কার কাছে যাবে, ব্লকে যাবে। ব্লকে কে থাকে, ব্লক প্রমুখ থাকে, তারপর চেয়ারম্যান থাকে, ঠিক আছে। তো ওরা এখানে ডিসকাস করবে কোথায়, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। একটা পঞ্চায়েত সমিতি থাকে ব্লকের মধ্যে, ওইখানে সব কিছু ডিসাইড করা হয়। তো পঞ্চায়েত সমিতি কে লোক থাকবে, মেম্বার থাকবে, বিডিও থাকবে, সরপঞ্চ থাকবে, ফার্মার রিপ্রেজেন্টেটিভ থাকবে, কর্পোরেট সোসাইটি যারা থাকবে রিপ্রেজেন্টেটিভ, তো এরকম সবাইকে ডাকা হয়। তারপর চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে, প্রধান থাকবে, উপপ্রধান থাকবে, সবগুলি ভিলেজ আসবে ব্লকে। সো সবগুলি ভিলেজে যার সমস্যা আছে ওরা ভিলেজের সমস্যাগুলি এসে ব্লকে বলবে, ঠিক আছে। ব্লকে যখন বলবে বিভিন্ন ব্লকের মধ্যে বিভিন্ন ভিলেজগুলি আসবে, ওরা ওদের সমস্যা নিয়ে সবগুলি আসে ব্লক প্রমুখকে বলবে। তারপর পঞ্চায়েত সমিতি সেটা নিয়ে আলোচনা করা হবে। তখন একটা রেজাল্ট যেটাই দরকার, যে জিনিসটাই ওদের দরকার, সেইখান থেকে যদি কোনো ফান্ডের দরকার হয় তখন পঞ্চায়েত সমিতির তারা ডিসাইড করে জেলা পরিষদ হবে। তো একজন পঞ্চায়েত সমিতি বা ব্লকের মেইন হেড থাকবে
যে নিউট্রাল পোস্টে থাকবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, এটা সবাই মনে রাখবে। আর যে ভোট হিসাবে সিলেক্টেড হবে, ভোট দিয়ে ইলেক্টেড হবে, সে থাকবে চেয়ারম্যান, ঠিক আছে, একজন থাকে চেয়ারম্যান, একজন থাকে ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান না থাকলে ভাইস চেয়ারম্যান ওই কাজগুলি রেগুলেট করে, এর জন্য দুজন থাকে সেম। আর জেলা পরিষদের মেইন থাকবে কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তো এটা কি থাকে, একজন আইএএস বা স্টেট পাবলিক সার্ভিস অফিসার, ওরা এক্সাম দিয়ে এখানে আসে, ঠিক আছে, ওরা বিভিন্ন স্টেটেরতে হতে পারে, ঠিক আছে। তো ওরা মেইন পোস্টে থাকবে উপরে। তো আর যারা ইলেক্টেড হবে ভোট দ্বারা, এমএলএ এমপি, ঠিক আছে, ব্লক প্রমুখ যেটা চেয়ারম্যান, ওরা কি করবে, ব্লক প্রমুখ যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যখন পঞ্চায়েত সমিতি মিটিং করে যে সমস্যাটাই ওরা সলিউশন করে, যে জিনিসটাই ওরা ডেভেলপমেন্টের জন্য ওই এরিয়াতে দরকার, ফান্ডের দরকার, ওটা গিয়ে ওরা জেলা পরিষদে ওটা নিয়ে আবার আলোচনা করে ওটা ডিসাইড করবে, ঠিক আছে। তো এটাকে একটা মিটিং করা হয়, সেটাকে বলা হয় ডিপিসি, ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমিটি, ঠিক আছে। তো এটাতে আলোচনা করা হয়, ঠিক আছে। এটা সবাই, আমি আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। তারপর সেমভাবে মিউনিসিপ্যালিটির মধ্যে সেম থাকে, একজন মিউনিসিপ্যালিটির মধ্যে লেজিসলেটিভ থাকে, এক্সিকিউটিভ থাকে। তো মিউনিসিপ্যালিটির মধ্যে যেটা সবচেয়ে নিচে থাকে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ডের মেম্বাররা, সকল মেম্বার ওয়ার্ডের মধ্যে ওই লিডারকে ভোট দেয়, যারা 18 বছর বয়স হয় সবাই মিলে, যারা 18 বছর বয়স থাকবে ওরাই ভোট দিতে পারে। তো ওয়ার্ড থেকে যে সিলেক্ট হবে থাকে কি পর্ষদ বলা হয়, ঠিক আছে, যেটা ওয়ার্ড কমিটিতে তারপর ডিসাইড করে, অনেকগুলি ওয়ার্ড কমিটি মিলে থেকে ইলেক্ট করে একজন মেয়রকে, ঠিক আছে। যে ওয়ার্ড কমিটিতে আলাপ আলোচনা করে, যাকে বানানো হবে সবাই যাকে বলবে ওকে মেয়র হিসাবে পরে ইলেক্টেড করা হবে, ঠিক আছে। তো ইলেক্টেড মেম্বার অফ কাউন্সিলর, ঠিক আছে, ওটা লেজিসলেটিভ থাকবে ভোটের মাধ্যমে। তো এক্সিকিউটিভে কে থাকবে, সেম মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ যে নিউট্রাল পোস্টে থাকবে আইএস অফিসার, ঠিক আছে। তো এই আইএস অফিসার থাকবে নিউট্রাল পোস্টে। প্রথমে নিচে থাকবে নগর পঞ্চায়েত, তারপর তোমার যেটা থাকবে কাউন্সিল, তারপর থাকবে কর্পোরেশন, ঠিক আছে, তিনটা ভাবে থাকবে। তো এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো এইভাবে একটা মিউনিসিপ্যালিটি কাজ করে। দেখুন, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ছোটো সিটি যেটা সিটি কাউন্সিল, ছোটো সিটিগুলি নগর পরিষদ বা নগর পঞ্চায়েত আমরা বলি। আর যেটি মিডিয়াম থাকে এটাকে আমরা নগরপালিকা পরিষদ বলি, ঠিক আছে। আর যেগুলি একদম হাই মানে মেজর সিটিকে আমরা নগর নিগমে রাখি, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে রাখি। তো এটা হলো 3টা টায়ার। তো কি আর্টিকেল পঞ্চায়েতের সিস্টেমে জানা দরকার আমাদের। দেখুন, আর্টিকেল রিলেটেড টু পঞ্চায়েতের সিস্টেম, দ্য প্রভিশন অফ পঞ্চায়েতের রাজ ওয়াজ মেনশন ইন আর্টিকেল 40 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন ডিপিএসপি। দেখুন, পঞ্চায়েতের সিস্টেম তো অনেক পরে চালু করা হয়েছিল, কিন্তু কনস্টিটিউশনে ওটা বিষয়ে মেনশন করা ছিল আর্টিকেল 40-তে, যে স্টেটে পঞ্চায়েত সিস্টেম চালু করা দরকার, কিন্তু এটাকে ম্যান্ডেটরি হিসাবে রাখা হয়নি। এটা ডিপিএসপির মধ্যে রাখা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে তোমার ইচ্ছে হলে করতে পারো, না করলেও কোনো প্রবলেম নেই। তো স্টেটকে কোনো তেমন প্রেশার দেওয়া হয়নি, ঠিক আছে, সেন্ট্রাল থেকে। তো এর জন্য অনেক স্টেট করেছে, ওটাকে অনেক স্টেট করেনি, পঞ্চায়েত সিস্টেম চালু করেনি। তো সেটা যখন 1957 বলবাদ কমিটি সেট আপ করেছিল, তারা যখন পঞ্চায়েত সিস্টেমের সাজেস্ট করেছিল, তারপর 3 টায়ার সিস্টেম চালু করা হয়েছে, ঠিক আছে। প্রথমে যে পঞ্চায়েত সিস্টেম চালু করা হয়েছিল সেটা হলো রাজস্থান স্টেটে, ঠিক আছে। তারপর রাজস্থানের পরে রাজস্থানকে দেখে অন্ধ্রপ্রদেশও তার পঞ্চায়েত সিস্টেম চালু করেছে 1959, ঠিক আছে। তো পঞ্চায়েত সিস্টেম চালু করার পরে এই কমিটি ম্যাথম কমিটি চালু করার পরে কনস্টিটিউশনে কিছু চেঞ্জ করা হয়েছিল। ফাইনালি 73rd Amendment Act 1992 পঞ্চায়েত ওয়াজ অ্যাডেড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন পার্ট 9 শিডিউল 11। তো 73rd Amendment Act 1992-তে পঞ্চায়েত সিস্টেমকে অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে পার্ট 9, ঠিক আছে, পার্ট 9 শিডিউল নাম্বার 11-তে। যখন কনস্টিটিউশন লেখা হয়েছিল তখন 8টা শিডিউল ছিল, তারপরে হয় 8, 9টা, 10টা, তারপর 11টা, তারপর 12টা হয়েছিল। তো 11 নম্বর শিডিউলে 73rd Amendment Act-এ পঞ্চায়েত সিস্টেমকে চালু করা হয়েছিল। তারপর 12 নম্বর শিডিউলে 74 Amendment Act-এ মিউনিসিপ্যাল কমিটিতে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। তো এটা হলো 2টা 1957-এ যেটা বলবন্ত রায় কমিটি যে 3 টায়ার সিস্টেম চালু করেছিল, ওটার উপর ভিত্তি করে কনস্টিটিউশন অ্যাড করা হয়েছিল। তো কি আর্টিকেলে কি লেখা হয়েছিল, যখন প্রথমে তো জাস্ট বলা হয়েছিল, জাস্ট মেনশন করেছিল আর্টিকেল 40-তে। পরে এটা যখনকার 73 Amendment Act অফিসিয়ালি কনস্টিটিউশন অ্যাড করা হয়েছিল, তখনকার
আর্টিকেল 240 থেকে 243-তে কোম্পানিতে সিস্টেমকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, কী কী আর্টিকেলগুলি আছে